নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে যে আর্টিকেলটা নিয়ে আলোচনা চারিদিকে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে, গোটা বিশ্বে এই আর্টিকেলটা নিয়ে আলোচনা হচ্ছে। আমার পেছনে ছবিটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখে কি মনে হচ্ছে বম ব্লাস্ট হয়েছে? না, বম ব্লাস্ট হয়নি, আগ্নেয়গিরি ব্লাস্ট হয়ে গেছে। আপনারা জাস্ট একবার ভেবে দেখুন, আফ্রিকার একটা দেশ ইথিওপিয়া, ঠিক আছে, যেখানে ভলক্যানিক আগ্নেয়গিরি সম্পূর্ণ রূপে ব্লাস্ট হয়ে গেছে এবং তার প্রভাব ভারতে দেখা যাচ্ছে। এবার অনেকের মাথার মধ্যে প্রশ্ন হবে, আচ্ছা ওইটা তো হয়েছে আফ্রিকাতে, তাহলে ভারতে এর প্রভাব কেন দেখা যাচ্ছে? অলরেডি এর প্রভাব কিন্তু ভারতে গতকাল রাত্রি 11টা থেকে কিন্তু ছড়িয়ে পড়েছে। কি এমন বিষয়টা? বেশ কিছু প্রশ্ন উঠছে এবং আমরা আলোচনা করব কেন এই আগ্নেয়গিরিটা ব্লাস্ট হলো এবং ব্লাস্ট হওয়ার পেছনে কি কি কারণ থাকতে পারে সেগুলো আলোচনা করব। আর তার থেকে বড় বিষয়, এই যে আগ্নেয়গিরিটা ব্লাস্ট হলো, এর প্রভাব ভারতেই বা কেন পড়লো? দেখুন, এই যে আগ্নেয়গিরিটা ব্লাস্ট হয়েছে না, আজকের নয়, 12,000 বছর পর এটা কিন্তু ব্লাস্ট হয়েছে। 12,000 বছর ধরে শুয়েছিল, এখন জেগে উঠেছে এই আগ্নেয়গিরি। প্রপার বিষয়টা আমরা আলোচনা করে নিই। সবার প্রথমে আমি জানাবো যে ইথিওপিয়াতে অ্যাকচুয়ালি হয়েছেটা কি। এই ইথিওপিয়াতে কি হয়েছে এটা দেখতে গেলে ম্যাপের মাধ্যমে আপনাদেরকে বিষয়টা বুঝতে হবে। দেখুন, ম্যাপের মাধ্যমে সবার প্রথমে ম্যাপটা আমি আপনাদের দেখাই। এটা ম্যাপ দেখতে পাচ্ছেন। এই যে ইথিওপিয়া, এই যে দেখতে পাচ্ছেন ইথিওপিয়া লেখা আছে, এই ইথিওপিয়াতেই কিন্তু অ্যাকচুয়ালি ব্লাস্টটা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এখানে এই ইথিওপিয়ার কোন জায়গায় ব্লাস্ট হয়েছে? ম্যাপের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে হৈলি লিখে দেখেছেন, হৈলি, যে জিওগ্রাফি নিয়ে আমরা পড়াশোনা করি, হ্যাঁ, সে হৈলি গুবি এই জায়গাতে কিন্তু ব্লাস্টটা হয়েছে, এই জায়গাটাতে। তাহলে একটা জায়গায় জিনিস লোকেশনটা ক্লিয়ার হয়ে গেল। আর এই ইথিওপিয়াকে বলা হয় ইস্টার্ন আফ্রিকার মানে একটা পার্ট বলা হয়ে থাকে, এবং সাথে সাথে ইথিওপিয়াকে আমরা আরও একটা নামে জেনে থাকি, হংকক, হংকক নামেও, কিন্তু হংকক আফ্রিকা নামেও কিন্তু আমরা জেনে থাকি। এটা কিন্তু একটা বড় জায়গা বা বড় গুরুত্বপূর্ণ জায়গা। আচ্ছা, এটা কোন রিজনে মানে আছে এই গোপী বা গুবি আগ্নেয়গিরিটা কোন রিজনে আছে? এই রিজন যদি দেখি, আফার রিজিয়নে কিন্তু এই আগ্নেয়গিরিটা কিন্তু আছে। এবার প্রশ্ন হচ্ছে, এই আগ্নেয়গিরিটা ব্লাস্ট হওয়ার সাথে সাথে এতটা ভায়োলেন্স কী করে হয়ে গেল, বা এতটা চর্চার বিষয় কীভাবে হয়ে গেল? এবং চর্চার বিষয় হলো তো ভারতের মধ্যে এই চর্চা আলোচনা শুরু হলো কেন? সবার প্রথমে বলি, এই আগ্নেয়গিরিটা ব্লাস্ট হয়েছে গত পরশু দিন 23 তারিখে কিন্তু এটা ব্লাস্ট হয়েছে, 23শে নভেম্বর। এবং এর যে ছাই আছে না, যে আগ্নেয়গিরি যখনই ব্লাস্ট হয়, দেখুন আপনারা এখানে যখনই ব্লাস্ট হয়, ব্লাস্ট হয়ে দেখুন ওপর দিকে উঠে যায়, ওপর দিকে উঠে ধোঁয়াটা দেখতে পাচ্ছেন, এর সাথে সাথে অ্যাশ, কাঁচের গুঁড়ো মতো যেগুলো থাকে, ঠিক আছে, এগুলো কিন্তু ওপর দিকে উঠে গেছে। বলা হচ্ছে যে 10 থেকে 12,000 বছর পর এটা ব্লাস্ট হয়েছে, এবং এবং সাথে 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 15 থেকে 20 কিলোমিটার ওপরের দিকে কিন্তু উঠে গেছে। আমি আপনাদের আর একটা ম্যাপ আমি দেখাই আপনাদেরকে, এই যে বিষয়টা জিওগ্রাফি ক্ষেত্রে এটা বুঝতে আপনাদের খুব ভালো সুবিধা হবে। যখন এটা ব্লাস্ট হয়েছে, এই সাথে সাথে কি ছিল? সালফার ডাই অক্সাইড এবং নানান ধরনের গ্যাস ছিল। এবার প্রশ্ন হচ্ছে, এই জায়গায় এটা একটা সিল্ড মানে আগ্নেয়গিরি ছিল, সিল্ড ভ্যালকনিক আগ্নেয়গিরি ছিল। কারণ এ যখন ব্লাস্ট হয়েছে না, এ কিন্তু ওপর দিকে উঠেছে, সাথে সাথে এই দিকগুলোতেও কিন্তু ছড়িয়ে পড়েছে, এই দিকগুলোতে কিন্তু ছড়িয়ে পড়েছে মারাত্মক লেভেলে, দুই সাইডে কিন্তু ছড়িয়ে পড়েছে। আর যখন ছড়িয়ে পড়েছে দেখুন দুরকম হয়, একটা হয় ব্লাস্ট হয়ে একদম উপরে উঠে গেল, আর একটা হয় ব্লাস্ট হয়ে স্পিডের সাথে ওপর দিকে উঠে গেল। এইরকমভাবে কিন্তু ছড়িয়ে গিয়ে কিন্তু উপরে উঠেছে, আর এরই প্রভাব গোটা বিশ্বে দেখা যাচ্ছে এই মুহূর্তে। এবার এখানে প্রশ্ন হচ্ছে, এই ছাই বা এই অ্যাশটা ভারতের মধ্যে কিভাবে এসে পৌঁছালো? কারণ যদি খুব ভালোভাবে দেখি, এই ছাইটা তো আপার লেভেলে উঠে গেছে। যদি এইভাবে যে মানে মানে উঠে যদি এইভাবেই থেকে যেত, তাহলে এটা কিন্তু ভারতের প্রভাব আসতো না, এবং আপার লেভেলে উঠে গিয়ে কিন্তু বাতাসের সাথে সম্পূর্ণরূপে মিশে গেছে। যদি গ্রাউন্ডে থাকতো তাহলে কোনো দিনও গ্যারান্টির সাথে বলছি ভারতে আসতে পারতো না। আর যখনই ব্লাস্ট হয়েছে, এ কি হয়েছে? বাতাসের সাথে ওপরের দিকে উঠে গেছে, এবং উঠে গিয়ে
উঠে গিয়ে কি হয়েছে মানে বেশ কয়েকটা জায়গার ওপর কিন্তু মিশে গেছে। বিশেষ করে ইথিওপিয়াতে তো মারাত্মক প্রভাব, সাথে সাথে রেড সিতে দেখতে পাচ্ছি, আরাবিয়ান পেনিনসুলারে দেখতে পাচ্ছি, ওমান ইয়েমানে দেখা যাচ্ছে, পাকিস্তান ভারত সব জায়গায় কিন্তু পৌঁছে গেছে এই অ্যাশটা, মারাত্মক লেভেলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যখনই এটা ব্লাস্ট হয়েছে না, সঙ্গে সঙ্গে 40 থেকে 50,000 ফিট ওপরে কিন্তু উঠে গেছে। আর এই যে অ্যাশটা বাতাসের সাথে মিশছে, এর স্পিড কত এখন বর্তমানে বলা হচ্ছে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার স্পিডে কিন্তু ছুটে যাচ্ছে। এবং যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি দিল্লিতে এসে পৌঁছে গেছে গতকাল ঠিক রাত্রি 11টা নাগাদ করে এসে পৌঁছে গেছে। এবং সাথে সাথে কোথায় ভারতে কোথায় কোথায় এই অ্যাশটার প্রভাব, এই ছাইটার প্রভাব দেখা যাচ্ছে বেশ কয়েকটা জায়গায়। যদি দেখি আমরা পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান দেখি আমরা, মহারাষ্ট্র দেখতে পাবো, তারপরে আপনাদের দিল্লি, এবং দিল্লিতে মারাত্মক প্রভাব পড়বে এটাও কিন্তু বোঝা যাচ্ছে। কেন কিন্তু প্রভাব কতটা পড়বে সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করছি। ভারতে কিভাবে এর প্রভাব পড়বে দেখুন, সবার প্রথমে এই একটা ম্যাপ দেখুন, এই ম্যাপটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাভিয়েশন সেক্টরে প্লেন ওপরে যে প্লেন চলে, এই অ্যাভিয়েশন সেক্টরে কিন্তু মারাত্মক লেভেলে কিন্তু একটা প্রভাব পড়ে গেছে। দেখা গেছে এয়ারক্রাফট যেতে পারবে না, এরকম সিচুয়েশন তৈরি হয়ে গেছে, কারণ প্লেনের জন্য এটা মারাত্মক লেভেলে কিন্তু বিপদ। বিশেষ করে এই যে অ্যাসের সঙ্গে যে কাঁচগুলো থাকে, গুঁড়োগুলো, সেগুলো কি হচ্ছে, প্লেনের যে ইঞ্জিন আছে সেটার ক্ষতিগ্রস্ত হবে, এবং পাইলট যে উইন্ডোতে থেকে বসে প্লেনটা চালায়, ঠিক আছে, সেই গ্লাসের ওপর কিন্তু এটা প্রভাব পড়বে। সাথে সাথে সেন্সার, প্লেনে যে সেন্সার আছে তার উপর ইফেক্ট পড়বে, এবং তেলের ট্যাঙ্কের ওপর ইফেক্ট পড়বে। তাহলে বুঝতে পারছেন অ্যাভিয়েশন সেক্টরের ওপর মারাত্মক প্রভাব পড়েছে। আর এইটা যদি আমরা দেখো রেগুলেটরি অ্যাকশন কি নেওয়া হয়েছে, রেগুলেটরি অ্যাকশন নেওয়া হয়েছে, ডিজিসিএ মারাত্মকভাবে বেশ কয়েকটা দেশকে হাই অ্যালার্ট জারি করে দিয়েছে যে রুটগুলোতে প্লেন যায়। কারণটা কেন জারি করেছে দেখুন, এখানে ব্লাস্টটা হয়েছে, এখানে আগ্নেয়গিরি ব্লাস্ট হয়েছে, এখানে এ যদি সোজাসুজি এভাবে ছড়িয়ে যেত তাহলে অসুবিধা হতো না, এ ব্লাস্ট হয়ে ওপরে উঠে গেছে, ব্লাস্ট হয়ে ওপরে উঠে গেছে। আপনারা যারা প্লেনে যাতায়াত করেন দেখবেন, আপনার মনে হচ্ছে এখানে এতগুলো কি জিনিস, এগুলো সব প্লেন রুট, বিজি রুট, একদম মারাত্মক লেভেলে বিজি রুট। তো এ উঠে গিয়ে না এইভাবে কিন্তু ওপর দিকে চলে আসছে, এইভাবে চলে আসছে, মানে ভারতকে টাচ করে চীনের ওপর দিয়ে কিন্তু এ পৌঁছে যাবে, অলরেডি পৌঁছে গেছে মনে হয়, কারণ মারাত্মক লেভেলে স্পিডে 120 কিলোমিটার স্পিডে ছুটছে। এবার যখনই পৌঁছাবে, ঠিক আছে, এই রুটটার ওপর দিয়ে তো প্লেন যাতায়াত করে, তো এই রুটটাকে মারাত্মক লেভেলে কিন্তু হাই অ্যালার্ট রুট বলে কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে। এবং কেন ঘোষণা করা হয়েছে তার কারণ হচ্ছে, পরিষ্কারভাবে বলা হয়েছে ডিজিসি এর তরফ থেকে, যে আপনারা যে সময় এই যে রুটটা আছে, এই রুটটাকে আপনারা সম্পূর্ণরূপে অ্যাভয়েড করুন, অন্য রুটে যান, কারণ ব্লাস্ট হয়ে ওপরে উঠে গেছে। সাথে সাথে প্লেনের যে ইঞ্জিন আছে সেই ইঞ্জিনটাকে এই মুহূর্তে আপনারা মনিটরিং করুন, ঠিক আছে, এবং সাথে সাথে যদি সম্ভব হয় মানে প্লেন ক্যান্সেল করুন, রুট চেঞ্জ করুন, এবং দরকার হলে মানে প্লেন দেরি করে চালান, ডিলে করে চালান, কিন্তু রুট চেঞ্জ করে, এমনভাবে কিন্তু হাই অ্যালার্ট ঘোষণা করে দেওয়া হয়েছে। আর এর প্রভাব পড়েছে ইন্ডিগোতে, স্পাইসজেটে, তারপর আমরা দেখবো এয়ার ইন্ডিয়াতে, ঠিক আছে, আকাশে ফ্লাইটে, সব রকম কোম্পানিগুলোতে কিন্তু মারাত্মক লেভেলে প্রভাব পড়েছে। এবার এই যে ভ্যালকনিক আগ্নেয়গিরিটা যে ব্লাস্ট হলো হুবি, তো এই যে ব্লাস্ট হয়ে গেল, এর প্রভাব কি দিল্লিতে কতটা ফেলবে দেখুন, দিল্লির প্রভাব কতটা ফেলবে সেটা আমি একটু আলোচনা করে দিই। যদি দিল্লি পলিউশন বলা হয়ে থাকে, দেখুন দিল্লিতে অলরেডি কিন্তু পলিউশন একটা প্রবলেম চলছে। এক্সপার্টরা বলছেন যে এর প্রভাব দিল্লিতে খুব একটা বেশি পড়বে না, কারণ এ অনেক উঁচুতে আছে। কিন্তু সমস্যা এইটাই, ধরুন এইটা মনে করুন দিল্লির পলিউশন, ঠিক আছে, আর এ আছে মনে করুন এরকম জায়গায়, দিল্লির পলিউশন যদি ওপর দিকে উঠে একে টাচ করে দেয় তাহলে কিন্তু বিপদ, তো এ কিন্তু অনেকটাই উঁচুতে হয়ে আছে, কোনো সমস্যা হবে না। পলিউশন, দিল্লি পলিউশন যেটা হচ্ছে লোকাল প্রবলেম, কারণ কলকারখানা, রাস্তাঘাট, এই নিয়ে নানা রকম প্রবলেম। তো এইখানে প্রবলেমটা হচ্ছে যে ওপর দিকে এ অতটা উঠবে না, ওপর দিকে উঠলেই সমস্যা হবে, কিন্তু খুব একটা সমস্যা কিন্তু এক্সপার্টরা বলছেন যে হবে না। এর পেছনে কারণও আছে, যে কি হচ্ছে
যে হলে মিনিমাম হয়তো সামান্য প্রবলেম হতে পারে, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে টেম্পারেচারে হয়তো মিনিমাম একটা প্রবলেম হতে পারে এবং সালফার ডাইঅক্সাইডের পরিমাণ হয়তো একটু হলেও বাতাসের সাথে বেড়ে যেতে পারে। তাছাড়া খুব একটা বড় প্রবলেম কিন্তু দিল্লিতে হবে না, এক্সপার্টরা এমনটাই দাবি করছে। তা এই হচ্ছে পুরো আর্টিকেলটা, যেটা আপনাদের সামনে আমি এই মুহূর্তে তুলে ধরলাম। এবং সাথে সাথে আমি আরও একটা কথা বলে দিই, যদি মনে হয় যে এআই শেখা আপনার জরুরি, যদি আপনার মনে হয় যে আর্থিক অবস্থা আপনার পিছিয়ে রয়েছে, বা যদি মনে হয় যে এআই শিখে আপনি মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে চাইছেন। এআই কি? এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে? যেখানে আপনি শুধু ইনস্ট্রাকশন দিয়ে দিলেন যে এই জিনিসগুলো আমার দরকার, বা এই জিনিসটা দিয়ে এই জিনিসটা আমি তৈরি করব, খালি জাস্ট মানে কমেন্টটা আপনি দিয়ে দেন, এআই আপনার প্রপার জিনিসটা তৈরি করে দেবে। মানে আপনার জায়গায় রোবট আপনার হয়ে কাজ করে দিচ্ছে, দ্যাট ইজ এ এআই। এআই দিয়ে বর্তমানে সব কিছু করা সম্ভব। আর যত কর্পোরেট সেক্টর দেখবে সবাই এখন এআই এক্সপার্টকে হায়ার করছে। যদি আপনার মনে হয় যে উচ্চ শিক্ষিত হবে আপনি বাড়িতে বসে আছেন, তাহলে অতি অবশ্যই বলবো দ্রুততার সাথে এআই শিখুন। এআই বর্তমান দিনে সকলে শেখা ভীষণ জরুরি। আর এআই শিখে আপনি মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। যদি এআই শিখতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিচ্ছি, আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার 9333281334। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান, আমাদের টিম উইদিন এ সেকেন্ড আপনার গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে। গতকাল থেকে আমাদের শুরু হয়েছে 5 নাম্বার ব্যাচ এআই। যারা নিতে চান অতি দ্রুততার সাথে এআই ব্যাচ নিয়ে নিন, ঠিক আছে? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব চ্যানেল, যেখানে আপনাদের প্রপার আর্টিকেল নিয়ে প্রত্যেকটা বিষয় আলোচনা করা হয়ে থাকে। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।